একটি বাচ্চা মেয়ে যখন থেকে বুঝতে শেখে, তখন থেকেই সে দেখে যে তার মা এবং বাবার মধ্যে একেবারেই বনিবনা নেই। মাঝে মধ্যেই ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে এবং এই করে সেই মেয়েটি আস্তে আস্তে বড় হতে থাকে। মেয়েটির যখন ১১ বছর বয়স, তখন কিন্তু মেয়েটির মা এই ঝামেলা অশান্তির চোটে সংসার ফেলে সে চলে যায় এবং সংসারে তখন মেয়েটির বাবা, মেয়েটির একটা ছোট ভাইও ছিল এবং তার দাদু, এই হচ্ছে ৪ জন রয়েছে। এবারে যখন আর কি অশান্তি হতো, তখন মেয়েটি তো খুবই ছোট ছিল। কেন অশান্তি হচ্ছে, কি জন্য অশান্তি হচ্ছে, কার দোষ কার গুণ সেটাও কিছুই বুঝতো না। শুধু এটুকু দেখতো ওর বাবা মায়ের মধ্যে প্রচন্ড অশান্তি হচ্ছে, ঝগড়া হচ্ছে এবং মাঝে মধ্যে দেখতো যে ওর বাবা ওর মায়ের গায়ে হাতও তুলছে। তো এই সমস্ত অশান্তির জেরেই কিন্তু ওর মা সংসার ছেড়ে চলে যায়। এবার যেদিন ওর মা বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিল, সেদিনও কিন্তু ওর মায়ের সাথে ওর বাবার ভীষণ ঝগড়া অশান্তি হয়। এবার তারপরে তো খোঁজ পড়ে যায় যে কোথায় গেল। তো খোঁজ খবর নিয়ে জানা যায় যে ওর মা তারই এক আত্মীয়ার বাড়িতে গিয়ে উঠেছে এবং ওর বাবা পরিষ্কার বলে দেয় যে দুদিনের মধ্যে তার স্ত্রী যদি বাড়িতে না ফিরে আসে, তাহলে সে তাকে আর সংসারে তুলবে না। এবং এতটাই বেশি মনোমালিন্য দুজনের মধ্যে বেড়ে গেছিল, ভদ্রমহিলা কিন্তু আর ফিরেই আসেননি এবং ওনার স্ত্রী চলে যাওয়ার ৩ মাসের মধ্যেই কিন্তু ওই ভদ্রলোক আবার বিয়ে করে। এবারে ওর মা তো না হয় সংসার ছেড়ে বেরিয়ে গেল এবং মাঝখানে ওর মা একবার আসে এবং এসে মেয়েটিকে এবং তার ভাইকে বলে যে আমি একটু গুছিয়ে নিই, আমি তারপরে তোদেরকেই সংসার থেকে নিয়ে যাব, নিজের কাছে গিয়ে রাখবো। এবং এর পরপরই কিন্তু ওই লোকটি বিয়ে করে এবং বিয়ে করার পরে সেই যে সৎমা এলো, সে কিন্তু প্রথম এই ছেলে মেয়ে দুটোর সাথে ভালোই ব্যবহার করতো। কিন্তু আস্তে আস্তে যত দিন যেতে থাকে, সম্পর্ক কিন্তু অবনতি হয়। আর এদিকে মেয়েটি এবং মেয়েটির ভাই ভাবতে থাকে যে আজ না হোক কাল, কাল না হোক পরশু তাদের মা, তাদের জন্ম যে মা দিয়েছেন, তিনি হয়তো তাদেরকে নিতে আসবে। কিন্তু সেই দিন গুনতে থাকে, কিন্তু ওর মার কিন্তু আর কোনো রকম কোনো খোঁজ খবর পাওয়া যায় না, ওর মা কিন্তু আর আসে না। আর এদিকে এই ছেলে মেয়ে দুটো কিন্তু তার সৎ মায়ের কাছে আস্তে আস্তে কিন্তু বঞ্চিত এবং অত্যাচারিত হতে থাকে। এবং এই জিনিস যখন দীর্ঘদিন ধরে ঘটতে থাকে, তারপরে কি হলো এবং কিভাবে মানে একটা ঘটনা কোথায় থেকে শুরু হয়ে কোথায় গিয়ে শেষ হলো, সেটাই কিন্তু আমি আজকে এই এপিসোডে বলবো। তো সকলকে রিকোয়েস্ট করছি কেউ কোথাও যাবেন না, প্রত্যেকেই পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। এটুকু বলতে পারি আপনাদের এই ঘটনাটা ভীষণ অন্যরকম লাগবে এবং এটা কিন্তু সত্যিকারেরই একটা খুব হৃদয় ছুঁয়ে যাওয়া একটা ঘটনা। তো প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনারা আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে ইমেল করে সেই ঘটনাগুলো পাঠিয়ে দিন। আর যদি সম্ভব হয় সেই ঘটনা সম্পর্কিত যদি কোনো ছবি বা ছোট ভিডিও থাকে, সেটাও পাঠিয়ে দিতে পারেন। এটুকুই বলার ছিল। এবার চলে যাচ্ছি আমি সরাসরি আজকে ঘটনায়। আজকের যে ঘটনাটা আমি আপনাদেরকে এখন বলবো, সেই ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি সঙ্গত কারণেই নিজের নাম প্রকাশে একেবারেই অনিচ্ছুক। তো সেই ঘটনাটা যখন আমি আপনাদেরকে বলবো, তো ও নিজেই বলেছে ওর নামটা নমিতা বলে সম্বোধন করতে। তো আমি এই ঘটনাটা বলার সময় ওকে নমিতা বলেই সম্বোধন করছি। ও ইমেল করে পাঠিয়েছে এবং রিকোয়েস্ট করেছে যেন ইমেল দুটো পড়ে আমি নিজের মতো করে গুছিয়ে ঘটনাটা আপনাদের বলি। তো অবশ্যই আমি সেই চেষ্টা করছি। তো প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নেব, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। তো প্রথমে আমি কিছু কথা আপনাদেরকে বললাম যে এই নমিতার বাবা মায়ের মধ্যে ছোটবেলা থেকেই ও যতটুকু আর কি দেখে, যখন থেকে ও বুঝতে শিখেছে, একটা প্রবল অশান্তির ঝগড়া ও দেখেই বড় হয়েছে। এবং কিছুদিন পরে যখন ওর মা সংসার ছেড়ে বেরিয়ে গেল, তো তখন প্রথম তো ওরা ভাবতো যে ওর মা এসে ওদেরকে নিয়ে যাবে, ওদের ভাই বোনকে। কিন্তু সেটা
যত দিন এগোতে থাকে এবং ওরা যখন বুঝতে পারে, বিশেষত নমিতা বড় ছিল, ওর ভাই অনেকটাই ওর থেকে ছোট ছিল, তোর ভাই তখন অতটা বুঝতে পারতো না, কিন্তু নমিতা আস্তে আস্তে বুঝতে পারে যে ওর মা হয়তো আর আসবে না। এবং সেটাও বুঝতে পারে যখন ১.৫ বছর কেটে যায়, এবং এই ১.৫ বছরে মানে ওকে আর ওর ভাইকে নিয়ে যাওয়া তো দূরের কথা, ওর মা কিন্তু দেখা করতেও আসে না। আর এদিকে ওদের যে সৎ মা ছিল, তিনি প্রথম প্রথম একটু ভালো ব্যবহার করলেও পরের দিকে কিন্তু আস্তে আস্তে তার ব্যবহার অত্যন্ত খারাপ হতে থাকে। এবং এবং বিষয়টা একটা এমন পর্যায়ে যায় যেখানে নমিতা এবং ওর ভাই তারপরে দেখছে যে ওদের জন্য দুপুরের বা রাতের খাবারও পর্যাপ্ত পরিমাণে রাখতো না। তো এই বিষয়টা নিয়ে ওরা একবার ওর বাবাকে বলে আর কি, নমিতাই বলে, যেহেতু ও বড় ছিল। তো নমিতা যখন ওর বাবাকে এই কথাটা জানায়, ও অনেক মনে আশা নিয়ে জানিয়েছিল যে ওর বাবা নিশ্চয়ই বিষয়টা শুনবেন এবং কিছু বলবেন। কিন্তু দেখা গেল যে ওর বাবা ওর কথায় কিন্তু বিশেষ পাত্তাই দিল না। এবং ও ও এবং ওর ভাই ওদের ওখানকারই একটা খুবই সাধারণ সরকারি স্কুলে পড়াশুনো করতো। এবং ওর যদি কিছু দরকার পড়তো বা ওর ভাইয়ের যদি কিছু দরকার পড়তো, সে বিষয়টাও যদি ওর বাবাকে বলতো, ওর বাবা কিন্তু বিশেষ পাত্তা দিত না। এবং যেহেতু ওর দাদু ছিল সংসারে, তো মাঝে মধ্যে দাদুকে বলতো, তো দাদু কিছুটা কিছুটা ওদের হেল্প করতো, হয়তো কোনো বই লাগবে, কোনো পড়াশুনোর জিনিস দরকার। তোর বাবাকে বললে কখনোই কিন্তু তিনি খুব একটা আমল দিতেন না, হয়তো ৫-৬ বার বললে হয়তো একবার সেই কথাটা উনি শুনতেন। তো ওনার দাদুকে বলতো, তো দাদুই যা যেটুকু ব্যবস্থা করার করতো। তো এইভাবেই সংসার চলছিল। এবং যেহেতু ওর দাদু বুঝতে পারতো যে তার ছেলের ভীষণ অনেক বিষয়ে সমস্যা আছে, কিন্তু যেহেতু ওর দাদুর কোনো রোজগারপাতি সেরকম অর্থে ছিল না, খুব সামান্যই উনি পেনশন পেতেন, তো সেই জন্য উনি না ওনার ছেলেকে বিশেষ কিছু বলতে পারতো না। আর নমিতা যেটা মেনশন করেছে, ওদের যে সৎ মা ছিল, সে কিন্তু বাইরের লোকের সামনে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের সামনে দেখাতো যে সে ছেলে মেয়ে দুজনকে খুব ভালোবাসে, কিন্তু আদতে যে বিষয়টা কি সেটা নমিতা ওর ভাই ছাড়া আর কেউই মনে হয় জানতো না। যাই হোক, তো একদিন তখন ওর বয়স হচ্ছে প্রায় ১৪। তো ঘরের মধ্যে বসে আছে, ১৪ থেকে ১৫ বছর বয়স মতো হবে। তো ঘরে বসে আছে, ওর ভাই সেদিন স্কুল থেকে তখনও ফেরেনি, তো ও সেদিন স্কুল যায়নি, কিছু একটা কারণে স্কুল যায়নি। তোর মনটা ভীষণ খারাপ। এবং ও তখন মনে মনে ভাবছে যে ওর মা বলেছিল ওদেরকে নিয়ে যাবে, কিন্তু এতগুলো দিন এতগুলো বছর কেটে গেল, মাঝখানে ৩-৪ বছর হয়ে গেল, ওর মা একবারের জন্য দেখা করতে আসেনি বা কারোর থেকে কোনো খবরও পাঠায়নি। এটা কেন? এবং যে আত্মীয়র বাড়িতে ওর মা গিয়েছিল, সে আত্মীয়র বাড়িতেও খোঁজ নেওয়া হয়েছে, ও আর কি বলেছে যে খোঁজ দাও আমাকে, আমি যাবো মায়ের সাথে। তো সে আত্মীয়ও বলেছে যে আহ তার বাড়িতে ২ মাস মতোই ছিল, তারপরে সে চলে গেছিল। এবার ওদের বাপের বাড়ি বলতে, ওই ভদ্রমহিলার, নমিতার মায়ের বাপের বাড়ি বলতে ছিল ওনার মা আর ২ ভাই। তো ২ ভাই দুদিকে কাজকর্ম করতে চলে গেছে। তার মাও বহুদিন আগে মারা গেছে। ফলে মামা বাড়িতেও যে সে আলাদা করে খোঁজ নেবে, সেই অবকাশ কিন্তু ছিল না একেবারে। এবারে নমিতার মন খারাপ নিজের জন্য যতটা লাগতো, তার থেকেও বেশি কিন্তু ওর খারাপ লাগতো ওর ভাইয়ের জন্য। কারণ ওর ভাই তো বয়সে ছোট ছিল অনেকটাই ওর থেকে। আর ওর ভাই একেবারেই যাকে বলে ওর মাকে খুব একটা পায়ইনি। ওর মাকে কেমন দেখতে বা সেই বিষয়টা ওর ভাইয়ের স্মৃতি থেকে অনেকটাই মুছে গেছে, এরকম টাইপের। আর ওর ভাই যত মনের যা কথা হতো বা যা হতো, সে কিন্তু এই দিদি অর্থাৎ নমিতাকে বলতো। তো সেই জন্য নমিতার ওর ভাইয়ের প্রতি একটা আলাদা রকমেরই টান, একটা ভালোবাসা ছিল। এবং আরো যেটা ও ইমেলে জানিয়েছে, যে ও মাঝে মধ্যেই বাড়িতে শুনতে পেত ওর যে সৎমা ছিল, সে ওর বাবাকে, তারপর ওর দাদুকে বলতো যে এই মেয়েটাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হবে। এবার ও এগুলো শুনতে পেত, এবং এগুলো যখন ও শুনতো ওর ভীষণ খারাপ লাগতো, এবং কখনো কখনো প্রতিবাদও করতো। তো তখন ওর সৎমা যে ছিল, সে কিন্তু পরিষ্কার বলতো যে এই সংসার তার, তাই কে থাকবে কে থাকবে না, কার কখন বিয়ে দেওয়া হবে, কাকে কখন রাখা হবে, সেটা সেই ঠিক করবে। এবং আরো অদ্ভুত বিষয় হচ্ছে, যেখানে ওর মা যখন সংসার করতো, যেটুকু নমিতার মনে আছে, ওর মায়ের সাথে কিন্তু ওর বাবার অনেক বচসা হতো, অনেক ঝগড়া অশান্তি হতো। কিন্তু এই দ্বিতীয় বিয়েটা করার পর থেকে ওর বাবা অদ্ভুত রকম ভাবে বেশ শান্ত হয়ে গেছিলেন।
এবং উনি যদি বুঝতেও পারতেন যে ওনার এই দ্বিতীয় স্ত্রী কোনো কথা ভুল বলছে বা এমন কিছু করছে যেটা করাটা ঠিক নয়, সেটা জেনে বুঝেও কিন্তু উনি কোনো প্রতিবাদ করতেন না। তাকে বিরত করা তো দূরের কথা। এবার এই কথাগুলো বা এই জিনিসগুলো যখন নমিতাও আস্তে আস্তে ছোট থেকে বড় হচ্ছে, তারও বোধ বুদ্ধি বাড়ছে। আর ও মানে নমিতার ব্যাপার হচ্ছে যে ওর পারিপার্শ্বিক পরিস্থিতিটা এমনই ছিল যে ও বুঝে গেছিল, মানে অনেক ছোটবেলা থেকে অনেক বেশি কিছু বুঝে গেছিল। এবং তার সাথে সাথে একটা জিনিস ওর মনের মধ্যে কাজ করত যে এই বাড়িতে ওর বা ওর ভাইয়ের আর বেশি দিন ঠাঁই হবে না। মানে যতই ও চেষ্টা করুক ওর বিয়েটাকে রুখে দেওয়ার বা মানে বারবার ও জানাক যে ও বিয়ে করতে চায় না, মানে খুব বেশি হলে আর কয়েকটা বছর, তারপরে কিন্তু জোর জবরদস্তি করে হলেও ওর এই সৎ মা ওর বিয়ের ব্যবস্থা করে দেবে এবং ওকে বিয়ে করে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আর ওর ভাইয়ের ক্ষেত্রেও যে বিষয়টা এর থেকে খুব ভালো কিছু হবে না, ওর ভাইকেও যে বেশি দিন রাখবে না, সেটা কিন্তু জানতো। আর এদিকে ওর বাবা যখন এই দ্বিতীয় বিয়েটা করে, সেখানেও কিন্তু একটি মেয়ে হয়। তো সেই মেয়েটি কিন্তু সমস্ত ধরনের সুযোগ সুবিধা সবকিছু ভালো পেত। মানে হয়তো ওই মেয়েটি পুজোর সময় ওকে ভালো জামা দেয়া হতো। ওদের দুজনের খুব একটা ভালো জামাকাপড় হতো না। খুব বেশি জামাকাপড় হতো না। মানে সেরকমভাবে ওরা কিছুই আবদার করে পেত না। যতটুকু যা ওদের আবদার বা যতটুকু আবদারও ভুল কথা, যতটুকু ওদের দরকার ছিল, সেটুকু ওর দাদুই যা ওদের চাহিদাটা মেটাতো। তো এই সমস্ত কিছু চিন্তা করে ও একদিন ভীষণ রকমভাবে কাঁদছে যে এতটা অসহায় অবস্থা ওদের কি করে হয়ে গেল। মানে যাই হোক, আগে ঝগড়াঝাটি অশান্তি বাড়িতে যাই হোক না কেন, ওর বাবা মা দুজনেই ছিল। ওদের মানে সেই সেই মানসিক কষ্টটা ছিল না। কিন্তু যখন থেকে ওর মা চলে গেছে, ওর বাবা আরেকটা বিয়ে করে এনেছে, তখন থেকে যেন ওদের জীবনটা একদম মানে অস্থির হয়ে উঠেছে। এবার এই কথাগুলো তো নমিতা কাউকে বলতে পারত না। ওর ভাইয়ের সামনেও ইভেন আলোচনা করতে পারত না। কারণ ওর ভাই ভীষণ রকম ইমোশনাল একজন মানে একটা ছেলে। আর যেহেতু নমিতার কাছেই সমস্ত কথাবার্তা, মনের সমস্ত কিছু শেয়ার করত, তাই নমিতার এই কথাগুলো বলার জন্য কিন্তু কাউকে পেত না। তো যাই হোক, এবার ও মনে মনে ঠিক করে যে যতই ওর বিয়ের সম্বন্ধ আনুক না কেন, নমিতা বিয়ে করবে না। তখন ওর কিছুটা মানে তখনও এমন কিছু বিশেষ বয়স না, কিন্তু ওই ছোট বয়স থেকে বিয়ের জন্য বাড়িতে কথাবার্তা হওয়া কিন্তু শুরু হয়ে গেছিল। তো যাই হোক, তো সেদিন হঠাৎ করেই সন্ধেবেলা প্রচন্ড কালবৈশাখী ঝড় আসে। এবং এতই কালবৈশাখী, এত প্রবল ঝড় আসে সেই কালবৈশাখী যে ওদের মানে পুরো পাড়া চত্বরের পুরো কারেন্ট চলে যায়। মানে বীভৎস ঝড়। সেই ঝড় প্রায় ১.৫ ঘন্টা ধরে একেবারে তাণ্ডব চালায়। তো এরকম ভাবে ঝড় এসে ওর মাঝখানে ওর ভাই স্কুল থেকে চলে এসেছে। কিন্তু ওর বাবা যেখানে কাজে গেছিল সেই কাজে উনি আটকে যায়। আর এদিকে ওর যে সৎমা ছিল, তিনিও কোনো একটা কারণে বাড়ির বাইরে বেরিয়েছিলেন এবং তিনিও কিন্তু তখনো অবধি ঘরে আসেনি। আর ওর দাদু একদম বয়স হয়ে গেছিল, তো উনি ওরা নিজের ঘরেই বেশিরভাগ সময়টা থাকতেন। তো উনি সেই ঘরেই সেভাবে ছিলেন। তো নমিতা একদিন তখন ওর ভাইয়ের সাথে আর কি কথাবার্তা বলছে, মানে অন্ধকার হয়ে গেছে, জাস্ট মোম জ্বালিয়েছে। তো নমিতা ওর ভাইকে বলছে যে ভাই, যদি আমার বিয়ে হয়ে যায় তুই ঠিকঠাক মতো থাকতে পারবি তো, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবি? দেখ, তোকে তো এখানে ওইভাবে বলার কেউ নেই, তুই ঠিক মতো খাচ্ছিস কিনা, ঠিক মতো পড়াশুনো করছিস কিনা, কিন্তু তুই কিন্তু এগুলো খুব ভালো করে করবি। তোর কিন্তু অনেক বড় হতে হবে, অনেক কিছু করতে হবে তোকে। এবার নমিতার ভাইয়ের ব্যাপারটা হচ্ছে, যেটাও লিখেছে, যে ওর ভাই না ওর দিদিকেই সেন্টার করে বড় হয়েছে। মানে সমস্ত সুযোগ সুবিধা, সবকিছু মনের কথা শেয়ার করা সবকিছুই দিদিকে করতো, যেহেতু মা এতদিন অনেকদিন আগেই চলে গেছে আর ওর বাবা খুব একটা পাত্তা দিত না। তো ওর ভাই বলছে, কেন তুই কোথায় যাবি? তো তোর বিয়ে হয়ে যাবে মানে তোর কোনো বিয়ে ঠিয়ে হবে না, এরকম করে বলছে। তো তখন নমিতা বলছে, দেখ, আমাদের সংসারে তো একজনই সবকিছু ঠিক করে। তো তার মুখে আমি অনেকবারই শুনেছি আমাকে বিয়ে দেওয়ার বিভিন্ন রকমের ওরা পরামর্শ মানে প্ল্যান করছে। তো যদি সত্যি সত্যি বিয়ে দিয়ে দেয়, তাহলে তোকে কিন্তু থাকতে হবে। তুই কিন্তু মানে তোকে ধর বললো যে আজকে বাড়ি ছেড়ে চলে যা, তুই সত্যি সত্যি বাড়ি ছেড়ে বেরিয়ে গেলি, এরকম কিন্তু করবি না, তোকে কিন্তু লড়াই করতে হবে। তো এসব শুনে ওর ভাই বলছে যে কেন এরকম হবে কেন? মানে ওর ভাই না যেমন বয়সে একটু ছোট ছিল, তেমনি একটু খুব বেশি সাদাসিধেও ছিল। ওর ভাইয়ের সাথে হয়তো খারাপ মানে শুধুই খারাপ ব্যবহার করলো ওর সেই সৎমা। সেটা না ওর ভাই বুঝতে পারতো না অনেক ক্ষেত্রে। ভাবতো যে হয়তো সত্যি ও কোনো এমন দোষ করেছে বা অন্যায় করেছে সেই জন্য এটা করেছে। তো ওর ভাই বলছে যে কেন? তোর বিয়ে না করলেই তো হয়ে যাবে। তুই বলবি আমি বিয়ে করব না, তাহলেই আর কিছু অসুবিধা হবে না। এবার ও তো অনেকটাই ছোট, এবার ওকে বোঝাতে পারছে না নমিতা যে যদি ওর সৎমা কোনো কিছু একবার ঠিক করে ফেলে এবং ও যদি তারপরে করতে না চায়, ওর বাবা বা দাদু কেউ কিন্তু সেই মতের পরিবর্তন করতে পারবে না।
আর ওর ভাই তো খুবই ছোট। তোর ভাইয়ের পক্ষেও রুখে দাঁড়ানো বা প্রতিবাদ করা সেই ক্ষমতা ওর ভাইয়েরও নেই। তো তখন আরো কান্নাকাটি করে এবং যাই হোক তারপরে ওদের ঘরে যেটুকু যা খাবার ছিল সেটুকু খেয়ে ওরা শুয়ে পড়ে। আর যেখানে একটা জিনিস বলি, নমিতা এবং নমিতার ভাই কিন্তু নমিতার মা বাবা আগে যে ঘরটায় থাকতো, মানে ওর মায়ের একটা ছোট মতো ঘর ছিল বাবা মায়ের, সেই ঘরটাতে ওরা থাকতো। আর পরবর্তী সময় যখন নমিতার বাবা বাড়ি দ্বিতীয় বিয়ে করে, তিনি দোতলায় একটি আলাদা করে ঘর করে, তো সেখানে ওনারা থাকতেন। এবার নমিতা তো খুব মন খারাপ, ওর ভাই ঘুমিয়ে গেছে। আর সেদিন এত ঝড় বৃষ্টি হয়েছে যে আর কারেন্ট আসেনি। মানে তখনও আর কি বৃষ্টি চলছে, হাওয়া চলছে, অতটা তাণ্ডব হয়তো হচ্ছে না, কিন্তু তখনও হালকা হালকা ঝড় বৃষ্টি চলছে। তো ওদের মানে ওরা আর কি যে ঘরটায় থাকতো সেই ঘরটার মধ্যে না, মানে খাট তো ছিল, সেই খাটটা অনেক পুরনো খাট। আর ঘরের যত জিনিসপত্র যেগুলো হয়তো লাগবে না বা বহুকাল পর পর লাগে বা সেরকম একটা ব্যবহৃত হয় না, মানে ভাড়ার ঘর টাইপের যেরকম হয় আর কি, স্টোর করে রাখা জিনিসপত্র, ওদের ওই ও আর ওর ভাইয়ের জন্য যে ঘরটা বরাদ্দ ছিল বাড়িতে, সেই ঘরটা কিছুটা সেই টাইপেরই ঘর ছিল। মানে ওই ঘরে প্রচুর ভাঙাচোরা আসবাবপত্র, কিছু কিছু জিনিস যেগুলো সে অর্থে লাগে না, তো সব কি করতো ওদের ওই ঘরটার মধ্যে রেখে দিত। তো এটা নিয়েও ওর মন মন মাঝে মধ্যে খুব খারাপ হতো, কারণ নমিতা মাঝে মধ্যে বলতো বাড়িতে যে এই ঘরে তো আমরা থাকি, আমাদের বইপত্র থাকে, এত জিনিসপত্র এখানে রাখলে আমরা বইপত্র কোথায় রাখবো। তো সেটা নিয়েও বাড়িতে সমস্যা অশান্তি, হয়তো জিনিসটা বছরে একবার লাগে, কি লাগবে কি না আদৌ সেটারও কোনো ঠিক ঠিকানা নেই, বা কোনো একটা ভাঙা চেয়ার হয়তো আছে, তো বলছে কেন এই ঘরটা আছে, এই ঘরটায় আমরা রাখবো, যদি পরে চেয়ারটা বেচে দু পয়সা পাওয়া যায়, ফেলতে দেবে না, আর তারা নিজেদের ঘরেও রাখবে না, আর সেটা রাখবে কি নমিতার ওর ভাইয়ের ঘরে। যাই হোক, তো এরকম বিষয় তো ছিলই। তো ওর ভাই ঘুমিয়ে গেছে এবং ও চুপচাপ আর কি শুয়ে রয়েছে, ও কিছুতেই ওর ঘুম আসছে না, মনটা খুব খারাপ। এবং ও ভাবছে যে মাকে কোথায় খুঁজবো, কোনো আত্মীয় স্বজনকে বাড়ি তো ওরা সে অর্থে যায় না, কারণ ওর বাবা কারোর সাথে সেভাবে যোগাযোগ রাখেনি। আর যদি বা তার কারোর কেউ আসে বাড়িতে বা কারোর সাথে হয়তো রাস্তাঘাটে দেখা হয়, তারা কেউই কিন্তু ওর মায়ের বিষয়ে কিছু বলতে চায় না, মানে তাদের কাছে কোনো নিউজই নেই, কোনো খবরই নেই। তো ভাবছে যে আমি কি করে কি করব। এবার ওদের যে ঘরটা সেই ঘরটা কিন্তু একতলায় ছিল, আর দোতলাতে একটা বড় ঘর ছিল, একটা একদম ছোট্ট ঘর, যে ঘরটায় ওর বাবার যে দ্বিতীয় পক্ষের যে বিয়ে সে থাকতো। আর নিচে নমিতা, ওর ভাই আর ওর দাদু থাকতো। যাই হোক, তো ঘরের মানে ঘরে যেহেতু প্রচুর জিনিসপত্রের ঠাসা ছিল, কালবৈশাখীর হয়েছে, প্রচুর বৃষ্টি ঝড় হয়েছে হলেও ঘর অতটা ঠান্ডা হয়নি। তো ও কি করেছে, মানে সাধারণত জানলাটা দিয়ে শোয়, যেহেতু একতলার ঘর, তো জানলাটা খুলে দেয় যাতে একটু ঠান্ডা বাতাস আসে, যেহেতু ফ্যানও চলছে না, কারেন্ট অফ। তো ওরকম জানলাটা খুলে আছে, খুলেও চুপচাপ শুয়ে আছে। এবার চুপচাপ যখন শুয়ে আছে কিছুক্ষণ পরে একটা বুড়ি মহিলা ওই জানলার পাশে এসে দাঁড়ায়। এবার প্রথম যখন ওরকম, মানে তখন রাত হবে প্রায় 12টা, আর যেহেতু বিকেল থেকে ওয়েদার খারাপ, তার মধ্যে সন্ধ্যের পর থেকে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, কালবৈশাখীর তাণ্ডব ঘটেছে, ফলে রাস্তাঘাট পুরো ফাঁকা। আর অত রাতে জানলার পাশে কাউকে দেখে ফট করে সবারই একটু ভয় লেগে যাবে, তো ওরও স্বাভাবিকভাবেই একটু ভয় লেগে যায়। তো তারপরে বুড়িটা বলছে যে মা সারাদিন কিছু খাওয়া হয়নি, কিছু কি আছে ঘরে? তো মানে ওদেরই ঠিক মতো পেট ভরতো না এমন খাবার দাবার দিত, ফলে ও আর কাকে কি দেবে। আর যেহেতু পিছনের দিকের ঘরের জানলার কাছে এসেছে, মেন দরজায় আসেনি, ফলে ওর পক্ষে মানে দরজা খুলে কিছু দেওয়াটাও সম্ভবপর নয়। এবার ও বলছে না আমার কাছে কিছু নেই। তো ওর না একটু খটকা লাগে যে এত রাতে এই বুড়ি মহিলাটা ঘরের বাইরে, তার মেয়ে এরকম দুর্যোগের রাতে কি করছে। তো ওই বুড়ি মহিলাটা যখন চলে যাচ্ছে তখন ও দেখেছে জানলা দিয়ে। এবার ওর ঘরে সেরকম কিছুই ছিল না, কিন্তু যেহেতু মানে ওর এক বান্ধবী ছিল, তো সেই বান্ধবী ওর বাড়িতে বেশ যাতায়াত ছিল, তো সেই বান্ধবী তাদের বাড়ির গাছে 3-4টে পাকা পেয়ারা ওকে দিয়েছিল। তো সেই পেয়ারাটা যে প্লাস্টিকে রেখেছিল, সেই প্লাস্টিক সমেত পেয়ারাটা ওর ঘরেই ছিল। তো ও ভাবলো যে এত রাতে বুড়ি মানুষটা এসেছে, তো একটা পেয়ারাই দিই। তো ডেকেছে, ডেকে ওই পেয়ারাটা দিয়েছে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে ওই সামান্য পেয়ারাটুকু পেয়ে ওই ভদ্রমহিলা, তিনি তো মানে ভীষণ আপ্লুত হয়ে পড়ে। তিনি বলছে বাবা মা তুই আমাকে এই পেয়ারাটা দিলি, বিশ্বাস কর কতদিন পেয়ারা খাই না। এই বলে সে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়ারাটা খেতে থাকে।
পেয়ারাটা খেতে থাকে। তো তখন পেয়ারাটা মানে 2-3 কামড়ের মধ্যে একটা বড় স্ট্যান্ডার্ড সাইজের পেয়ারা উনি খেয়ে নেয়। তো তারপরে বলছে যে, "তুই আমার খুব বড় উপকার করলি রে, আমার খুব খিদে পেয়েছিল, এই পেয়ারাটা খেয়ে আমার খুব তৃপ্তি হয়েছে।" তো ও তখন একটু মুচকি হেসেছে। এসে বলেছে যে, "ঠিক আছে।" তখন বলছে, "দাঁড়া, তোকে একটা কিছু দিই আমি।" তো ছোটবেলায় যেটা হয়, অনেক সময় অনেক আত্মীয়-স্বজন বাড়িতে আসতো। তারা হয়তো হাতে দুটো পয়সা দিত। এই কালচারটা আগে ছিল। তো ও ভেবেছে সেরকমই হয়তো কোনো পয়সা দেবে। এবার ব্যাপার হচ্ছে যে যখন ওই বুড়ি-মহিলাটাকে ১ম ও দেখেছিল নমিতা, ওর মনে হয় যে তিনি হয়তো ভিক্ষুক হবে। কারণ এত রাতের বেলা নিজের ঘর ছেড়ে বা তার ঘরে যদি আরো অন্যান্য কোনো সদস্য থাকে, তাহলে তারা তো বেরোতে দেবেন। যদি উনি একাও থাকেন তারও সেক্ষেত্রেও বেরোনো সম্ভবপর নয়। তো ১ম এ ভেবেছে যে উনি হয়তো ভিখারি হবেন। তো তারপরে স্বাভাবিকভাবে ও নিতে চায়নি। তো অনেকবার বলার পরে উনি বলছেন, "তুই এইটা রাখ।" এবার ওই যে জিনিসটা ওকে রাখতে দিয়েছিল, সেটা একটা বাক্স মতো বা পুঁটলি টাইপের কিছু একটা ছিল। যেহেতু ঘরে অন্ধকার ছিল, একটা মোম জ্বলছিল, ফলে ওর ক্লিয়ার মনে নেই যে অ্যাকচুয়ালি ওটায় কি ছিল। তো যাই হোক, যেটা দিয়েছিল সেটাও মানে কি ছিল অতটা অন্ধকারে বুঝতেও পারে না। আর ওর সেদিন মনটা খুব খারাপ ছিল। তো অত দেখে না, ও টেবিলের উপরে রেখে দেয়। তো টেবিলের উপরে রেখে দিয়ে ও শুয়ে পড়ে এবং ও শুয়ে ঘুমিয়ে পড়ে। এবং ওই যে ঐদিন ও ঘুমোলো, ঐদিন হঠাৎ করেই না ওর মায়ের একটা স্বপ্ন দেখে। মানে সেই সময়কার স্বপ্ন, যে সময় ওর মা, বাবা, ওর ভাই সবাই একসাথে বাড়িতে থাকতো। সেভাবে সেই সময় ওর মা যেভাবে চুল বাঁধতো, যেরকম করে আর কি থাকতো ঘরের মধ্যে, ঠিক সেই রূপেই ও একটা স্বপ্ন দেখে। খুব সাধারণ একটা স্বপ্ন, খুব অল্প স্বপ্ন। খুব অল্প টাইমের জন্য স্বপ্নটাও দেখে। এবং স্বপ্নটা দেখে যখন ও হুড়মুড়িয়ে ঘুম থেকে উঠে পড়ে, তো তখন দেখছে যে সকাল হয়ে গেছে। যাই হোক, তো সকালবেলা ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠতো। কারণ ওর যে সৎমা ছিল, সে বাথরুমে ঢুকে নাকি প্রচুর সময় কাপড়, জামা-কাপড় কাচে, এসব নিয়ে প্রচুর সময় আর কি নষ্ট করতো। এবং এর মাঝখানে ও যদি বাথরুমে ঢুকতে চাইতো বা ও যদি স্নান করতো বা কোনো কাজ করতে চাইতো, ওর সেই সৎমা কিন্তু খুব দুর্ব্যবহার করতো এবং বাথরুম ছাড়তো না। তো সেই জন্য ও কি করতো, সকাল, সকাল উঠে বাথরুমের কাজটা সেরে নিত। এবার স্বাভাবিকভাবেই ও সকাল, সকাল ঘুম ভেঙে গেছে, তো উঠেছে। উঠে ওর সঙ্গে বেরিয়ে গেছে। তো স্নান-টান করে একবারে যখন ও ঘরে ঢুকেছে, তো দেখছে যে ওই যে রাতের বেলা যে ওই বুড়িটা এসছিল, তো সে একটা জিনিস ওর হাতে দিয়েছিল। ও সেভাবে আর দেখতেও পারেনি। আর যেহেতু খুব অন্ধকারও ছিল, মোমটাও নিভে, নিভে যাবে এরকম করছিল। তো ও তখন সেটা খোলে। তো খুলে দেখছে যে ওইটার মধ্যে একটু নকুলদানা প্রসাদ রয়েছে। মানে একটা ওই কাপড়ের পুঁটলি টাইপের দিয়েছে। তো সেখানে কিছু নকুলদানা প্রসাদ রয়েছে। আর তার সাথে শিব ঠাকুরের একটা ওই ছোট্ট ওই মানে কবজের মতো হয় না, যে ছোট্ট আর কি একটু একটা লকেট টাইপের, সেখানে একটা শিব ঠাকুরের ছবি দেয়া রয়েছে, ওরকম একটা লকেট। আর ওরকম 2 টো লকেট রয়েছে। আর তাছাড়াও ওখানে একটা আম ঠাকুরের মানে খুব সম্ভব সেটা ঠাকুরেরই হবে, যেহেতু নকুলদানাটা প্রসাদ হিসেবেই ঠাকুরকে দেয়া হয়। তো সেই নকুলদানা প্রসাদ, তার সাথে ওই শিব ঠাকুরের লকেট টাইপের ছিল এবং তার সাথে লাল কার্ড দেয়া ছিল যাতে কার্ড দিয়ে পড়তে পারে। আর তার সাথে খুব সম্ভব ঠাকুরের আশীর্বাদে একটু চন্দন টাইপের কিছু ছিল। এবার ও তো বুঝেই গেল যে এটা কোনো ঠাকুরের প্রসাদ হবে। আর ওই যে আমি আপনাদেরকে বললাম যে ছোটবেলা থেকে ও এত কিছু ওকে সাফার করতে হয়েছে, এত কিছু ও দেখেছে। তো সেইজন্যই নমিতার মধ্যে একটা ম্যাচুরিটি আগে থেকেই, মানে বয়সের তুলনায় একটু বেশি ম্যাচিওর ছিল। তো ওর ভাই যখন ঘুম থেকে ওঠে, তো ও নিজে নকুলদানা প্রসাদ থেকে ওর ভাইকেও খাওয়ায়। আর ওই যে শিব ঠাকুরের যে লকেট মতো ছিল আর তাতে কার্ডও দেয়া ছিল, তো ও ভাবলো যে এটা নিশ্চয়ই কোথাও পুজো দিতে গেছিল। তো ওই কার্ডের মধ্যে ওই লকেটটা ভরে ও নিজেও পরে নেয়, ও ভাইকেও পরিয়ে দেয়। আর ওই চন্দনের গুঁড়ো মতো যেটা ছিল, সেটাও ও নিজে ব্যাগের মধ্যে রেখে দেয়। তো এবার ও ভাবছে যে ওই যে ঠাকুমা যিনি এসছিলেন বাড়িতে, তো ভাবছে তার কাছে যদি নকুলদানা থাকবে, তাহলে সে নকুলদানাটা প্রসাদটাই খেতে পারতো। সে প্রসাদটা না খেয়ে তাহলে কেন সে খিদের জ্বালায় পেটে আর কি খালি পেটে ঘুরছিল। তারপর ওর মনে আসে হয়তো উনি প্রসাদ কাউকে দেবেন বলেই এটা নিজের কাছে রেখেছিল। খুব খিদে পেয়েছিল, সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, এরকম নানান জিনিস ওর মনে মাথায় আসে এবং ও এটা নিয়ে এতটা বেশি ভাবেও না। ও নিজের মতো তারপরে স্কুলে চলে যায়। এবার স্কুল থেকে যখন বাড়ি ফিরেছে, ওর সেদিন মানে আরেকটু বেশি মন খারাপ হয়ে গেছে। তার পিছনে একটা কারণ আছে। তো সেদিন স্কুল থেকে যখন ও বাড়ি ফিরছিল, ও দেখে স্বাভাবিকভাবেই ওদের স্কুলের পরীক্ষা শুরু।
তো দেখছে যে সব ছেলে মেয়েদের বাড়ি থেকে বাবা মায়েরা এসেছে, বিশেষত মায়েরা এসেছে। তো ওর ওটা দেখে না খুব খারাপ লাগে যে ওর মা মানে কোথায় চলে গেছে, কোনো ওদের কাছে কোনো ডেটা নেই, কিচ্ছু ইনফরমেশন নেই। ওর বাবাকেও কয়েকবার জিজ্ঞেস করেছে, ওর বাবা বলেছে তার সে কোনো রকম কোনো খোঁজ খবর নিতে পারবে না বা নেবে না, সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছে। তো সব কিছুতেই না ওর মন মেজাজটা আবার সেদিনও খুব খারাপ ছিল। তো সেই দিন আবার রাতের বেলা যখন খেতে বসেছে ওরা সবাই, তো তখন ওর সেই সৎমা বলে যে ওর ১৭ বছর বয়স হয়ে গেলেই ওকে বিয়ে দিয়ে দেবে, মানে ১৬-১৭ বছর বয়সে ওকে বিয়ে দিয়ে দেবে। এবার যে মানে বিয়ে দেবে সেটা একরকম, কিন্তু যার সাথে বিয়ে দেবে সেই বিষয়টা কিন্তু তখনও অবধি নমিতা জানতো না। তো সেদিন প্রথম জানতে পারে যে ওর যে সেই সৎমা রয়েছে তার এক মামাতো ভাই আছে, সেই ভাইয়ের সাথে নাকি নমিতার বিয়ে দেয়া হবে। এবং সেই ভাইকে কিন্তু নমিতা এর আগে কয়েকবার দেখেছে, এই বাড়িতে এসেছিল। এবং সে মানে একেবারেই মানে একজন ভালো ছেলে বলতে যেরকম বোঝায় তার ধারে কাছেও আসে না, সে পড়াশুনোও সেরকম কিছু করেনি, এবং তাকে দেখে বোঝা যায় সে কিন্তু খুব একটা ভদ্র গোছের মানুষ নয়। এবার ও তো তখন সঙ্গে সঙ্গে এই কথাটা যখন শুনতে পায়, ও প্রতিবাদ করে যে না আমি ওরকম লোককে বিয়ে করবো না, আমি দেখেছি তোমার সেই ভাইকে, সে মোটেও ভালো নয়, খুব একটা মানে তাকে আমার ভালো লাগেনি, তার চালচলন খুব একটা ভালো না, আমি তাকে বিয়ে কোনোভাবেই করবো না। তো তখন ও সেই সৎমাকে একেবারে তেড়ে ফুঁড়ে ওঠে এবং বলে যে না তোমাকে বিয়ে করলে তাকেই করতে হবে, নাহলে তুমি আর এই বাড়িতেই থাকতে পারবে না, তাই তোমার বিয়ের দায়িত্ব আমরা নিতে পারবো না। কারণ তোমাকে যদি অন্য কোনো ঘরে বিয়ে দিতে হয় তাহলে তার জন্য আমাদেরকে অনেক টাকা পয়সা খরচা করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে, আমরা তো খোঁজ খবর করতে পারবো না, কিচ্ছু না। ছেলে দেখা আছে আমার সেই ভাই, সে যথেষ্ট ভালো, তোমাকে তাকেই বিয়ে করতে হবে। এবার ও ভাবছে যে এটা আবার কেমন কথা, মানে বিয়েটাও কি জোর করে হবে? তো সঙ্গে সঙ্গে নমিতা ওর বাবাকে জানায় যে আমি এই বিয়ে করব না, তুমি কিন্তু এটা বারণ করো। এবং আপনাদেরকে আমি বলেছিলাম যে দেখবেন কিছু কিছু মানুষের, ভালো মানুষ, নিরীহ মানুষ, সাদাসিধে মানুষের সাথে না বনাবনি হয় না, তাদের সাথে থাকলে ঝগড়া ঝামেলা অশান্তি হয়। কিন্তু এই মানুষগুলোই যখন দজ্জাল কোনো মানুষের পাল্লায় পড়ে বা এমন কোনো মানুষের সাথে থাকা শুরু করে যেই মানুষটা কিন্তু ঠিক তারই মতো, তখন কিন্তু সে অন্যজন, যে একটা সময় নিরীহ একজন ভালো মানুষের প্রতি খুব বেশি কঠোর ছিল, সে কিন্তু তখন প্রচণ্ড নমনীয় হয়ে যায়, খুব নরম হয়ে যায়। তখন আবার সে মানে অন্যায় দেখলেও প্রতিবাদ করার মতো তার সিদ্ধারে জোরটুকু থাকে না। ঠিক এই সেম জিনিসটা কিন্তু নমিতার বাবার সাথে হয়েছিল। নমিতার বাবা নমিতার মায়ের সাথে যখন সংসার করতো তখন রোজ ঝগড়া হতো। আর এদিকে মানে এই দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন নমিতা বলছে যে না আমি এরকম কাউকে বিয়ে করবো না, আমি করতে পারবো না, তার থেকে যদি আমি বিয়ে না করি না করবো, তাতে ওর বাবা বলে আমার কিছু বলার নেই, তোমার এই মা যা বলছে সেটা ভালোর জন্যই বলছে, তোমাকে এটা মানতে হবে। তো নমিতা সেদিন আর মানে খাবারটুকু আর শেষ করতে পারেনি, ও খাবার ফেলে উঠে যায়। এবং যেহেতু ও খাবার ফেলে উঠে যায়, ওর ভাই যেহেতু ওর খুব ক্লোজ ছিল, খুব মানতো, মানে একদম মায়ের স্থানটাই দিয়েছিল, মানে ওর জীবনে, ওর ভাইয়ের জীবনে তার মায়ের স্থানটা কিন্তু ছিল তার দিদি। তো যেহেতু নমিতা খাবার ছেড়ে উঠে যায়, ওর ভাইও কিন্তু মুহূর্তের মধ্যে খাবার ছেড়ে উঠে তার দিদির পিছন পিছন চলে যায় এবং বারবার দিদিকে জিজ্ঞেস করতে থাকে যে কেন, কি হয়েছে, কি হয়েছে বল। তোর ভাইকে অতটা জানতো না। তো ভাইকে বলে যে আমার এরকম বিয়ের ব্যবস্থা করছে, আর যার সাথে বিয়ের কথা বলতে চাইছে সে কিন্তু একেবারেই ভালো নয়, আমি আমার জীবনটাকে এরকম ভাবে তার নষ্ট হতে দিতে পারি না, জেনে শুনে আমি একটা এরকম মানুষকে কেন বিয়ে করব। আর আমার তো এখন বিয়ে করার বয়সও না, আমার তখন পড়াশোনা করার সময়। তো বুঝতে সবই পারছে কিন্তু কিছু বলছে না। তো যাই হোক, এটা নিয়ে একটা বিস্তর ঝগড়া অশান্তি হলো এবং যেটা ঠিক হলো যে নমিতার উচ্চ মাধ্যমিক হওয়ার পরেই ওই ছেলের সাথে বিয়ে হবে। এবার তো নমিতার কাছে হাতে একটু সময় চলে এলো। তো নমিতা ভাবলো যে এর মধ্যে ওকে যা কিছু করার করতে হবে। এবার ও যেটা প্রথম প্ল্যান করেছিল যে ও নিজে কিছু একটা চাকরি বাকরি করবে, নিজে ও এমন টাকা ইনকাম করবে যেখানে ও এবং ওর ভাই দুজনে মিলে থাকতে পারবে, দুজনের সমস্ত খরচাপাতিও তুলে নিতে পারবে, এরকম একটা চিন্তা ওর ছিল। যাই হোক, তো এরপরে সেদিন আর কি রাতের বেলাও ঘুমিয়েছে, ঘুমের মধ্যে ও না একটা অদ্ভুত জিনিস দেখে, মানে একটা অদ্ভুত জিনিস, ও স্বপ্ন দেখে। তো ও স্বপ্নে দেখছে যে ও একটা জায়গায় এসেছে, সেই জায়গাটা একটা মন্দিরের মতো এবং সেখানে এক দেবী রয়েছেন।
তো সেই মন্দিরে ও এবং সেই ভগবানের মূর্তি ছাড়া আর কিচ্ছু নেই, এবং ও সেখানে খুব কাঁদছে। ওর নিজের কথা বলছে কেঁদে কেঁদে ঠাকুরকে, ওর ভাইয়ের কথা বলছে, ওর মায়ের কথা বলছে, এরকম। এবং ও খুব খুব কাঁদছে, কিন্তু ও দেখছে যে ও এত কান্নাকাটি করছে, এত কিছু বলছে, কিন্তু মন্দিরের ভিতরে বা বাইরে থেকে কেউ, মানে কেউই ওর কোনো কথা শুনছে না, এবং ওর মনে হচ্ছে স্বপ্নের মধ্যে আর কেউ দেখছে যে ওর মনে হচ্ছে যে ওর কথা কেউ শোনে না, যেটা ও সবসময় নিজেরই মনে হতে থাকে। এইবারে ও যখন মানে স্বপ্নের মধ্যে দেখছে যে প্রচন্ড কাঁদছে, প্রচন্ড আর কি আকুতি করছে ওর মনের দুঃখ কষ্ট নিয়ে, তখন যেন কেউ ওকে অলক্ষ্যে, মানে সেটা কে বলছে ও দেখেনি, কেউ যেন অলক্ষ্যে ওকে অভয় দিচ্ছে যে ওর যত দুঃখ কষ্ট আছে, ওর ভাইকে নিয়ে ওর যত চিন্তা ভাবনা যেগুলো রয়েছে, সেগুলো সব আস্তে আস্তে একটা একটা করে ঠিক হয়ে যাবে, এবং ও যেন একদম নিশ্চিন্ত মনে বাড়ি চলে যায়। এটা যেন মনে হলো ওকে কেউ বলল। এবং স্বপ্নের মধ্যে ও মানে ও তো কাঁদছিল দেখছিল, তো যখন ঘুমটা ভেঙে যায়, ও নিজেকে যখন বুঝতে পারে, নিজের যখন সম্বিত আসে, ও দেখছে ওর চোখে জল, মানে স্বপ্নের মধ্যে হয়তো ও কাঁদছিল। এবার ওর তো ঘুমটা ধরপড়িয়ে ভেঙে গেছে, এবং মানে ও যেহেতু ধরপড়িয়ে উঠে পড়েছে, তোর ভাই পাশেই থাকতো, তোর ভাইও উঠে পড়েছে। তোর ভাই বলছে কি হয়েছে, তখন বলছে না না কিছু হয়নি, তুই শুয়ে পড়। এবার ও ভাবছে যে আমি এটা কি দেখলাম। তার কারণ হচ্ছে ও যে মন্দিরটা দেখেছে সেইটা কিন্তু খুব আবছা আবছা অবস্থায়ও দেখেছে, এবং ওর এটুকু শুধু স্বপ্নে যেটুকু দেখেছে তার মধ্যে এটুকু মনে আছে, সামনের রাস্তাটুকু, মানে যে মন্দিরেও গেছে তার সামনের একটু রাস্তা, এবং বাকি আর কি মন্দিরের ভিতরটুকু ও দেখেছে, এবং সেটাও কিন্তু খুব অস্পষ্ট, এমন নয় যে খুব স্পষ্ট ভাবেও দেখেছে স্বপ্নে। আর অনেক সময় যেটা হয়, আমরা স্বপ্নে অনেক কিছুই দেখি, কিন্তু সেটা সকালবেলা যখন উঠি আমাদের কিন্তু সে অর্থে মনে থাকে না। তো ওর ক্ষেত্রেও কিন্তু বিষয়টা সেরকমই হলো। এবার ওর মাথার মধ্যে বারবার ঘুরতে থাকে যে আমি এটা কোন জায়গা দেখলাম, এবং ওর ওর মনে এই স্বপ্নটা আসার পর থেকে, মানে যখন ও স্বপ্নটা দেখলো তারপর থেকে ওর মনে না একটা বিষয় চলতে থাকে যে আমাকে ওই জায়গাটায় যেতে হবে। এবার তখন ওর ওর বয়স অনেকটাই কম, এবার একা একা তার ওর পক্ষে যাওয়া সম্ভব নয়। এবার ও মনে মনে তখন একটা জিনিসই মানে চাইতে লাগলো, যেন এক্ষুনি ওর বিয়েটা যেন কোনোভাবে না হয়। এবার ওর আস্তে আস্তে সময় এগোতে লাগলো, এবং যে দুঃখ কষ্টের যে পরিবারে যে যে দুঃখ কষ্টের যে পরিস্থিতি ছিল, সেটার যে খুব একটা উন্নতি হলো তা কিন্তু নয়। এবং ওর যখন মোটামুটি ওই 16 বছর পেরিয়ে গেল, 17 বছর যখন বয়স হলো, তখন কিন্তু ওর সেই সৎমা ওকে বিয়ে দেবে করে একেবারে উঠে পড়ে লাগলো যে এবার ওকে বিয়ে দিয়েই দেবে। কিন্তু ওই যে বলে যে মাথার উপরে যদি ভগবান থাকে, তাহলে তিনি সমস্তটা সবকিছুকে আর কি তিনি নিয়ন্ত্রণ করেন। এবার ওই যে ওনার যে আর কি দুঃসম্পর্কের যে ভাই ছিল তাকে একদিন বাড়িতে ডাকে, তো সে তার পরিবার নিয়ে আসে, কিন্তু অদ্ভুতভাবে মানে বিয়ের সমস্ত ডেট ফেট ঠিক হলেও, মানে ওর তো চরম আপত্তি ছিল, ও বিয়ে কিছুতেই করবে না। ওর ভাই ওকে জড়িয়ে ধরে কাঁদতো যে দিদি তুই চলে যাস না, কিন্তু ওর ভাইয়েরও বলার মতো মুখ নেই, কারণ আহ, উম, কিছু বেশি কিছু বলতে গেলেই কিন্তু ওর বাবা ওদের ভাই বোনের উপরে খুবই চিৎকার চেঁচামেচি করতো, দুর্ব্যবহার করতো। কিন্তু কোনো না কোনো ভাবে যার সাথে বিয়ে দিচ্ছিল সেই সে আর কি কিছু একটা সমস্যার মধ্যে পড়ে যায়, মানে কিছু একটা আইনি সমস্যার মধ্যে আর কি রীতিমতো পড়ে যায়, এবং সে বলে যে এখন আমি একটু জটিলতার মধ্যে রয়েছে, একটা আইনি সমস্যা চলছে, এটা যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ অব্দি আমি এটা বিয়েটা করতে পারবো না, কারণ এখনই যদি আমি বিয়ে করি আমার বিরুদ্ধে যারা এই আইনি পদক্ষেপটা নিয়েছে তারা কিন্তু, যেহেতু ও তখনও 18 হয়নি, বলছে এটা নিয়ে একটা বিশাল ঝামেলা হয়ে যাবে, তখন আমি কিন্তু ফেঁসে যাব। তো সেই জন্য তখনকার মতো 1 থেকে 1.5 বছরের জন্য বিয়েটা ওর পিছিয়ে যায়, কিন্তু এটুকু ঠিক হয়ে যায় যে এর সাথেই বিয়ে হবে। এবার নমিতা তো হাঁপ ছেড়ে বেঁচেছে যে ঠিক আছে আপাতত তো আমার কাছে 1-1.5 বছর সময় আছে, তো এর মধ্যে আমাকে কিছু একটা করতে হবে। এবার ও কিন্তু অনেক কষ্ট করে, মানে অনেক কষ্ট করে উচ্চ মাধ্যমিক অবধি পড়াশোনাটা কমপ্লিট করে, এবং ওর পারিবারিক অবস্থা এতটাই খারাপ ছিল, ওর সেই সৎ মা সে কিন্তু নিজের মেয়েকে পড়াশুনো করানো, তারপরে নাচ গান শেখানো, সমস্ত কিছু কিন্তু করতো, এবং পুরোটাই কিন্তু ওর বাবার টাকা থেকেই হতো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে নমিতার ওর ভাইয়ের জন্য কিন্তু
পরিবারে মানে ওই খাওয়া পড়াটুকু ছাড়া মানে যতটুকু না হলে নয় একেবারে, ঠিক ততটুকুই ওদের জন্য জুটতো। এবং ওরা কিন্তু খুব সাধারণ স্কুলে পড়াশুনো করেছে, এক্সট্রা কোনো টিউশন নিতে পারতো না, কারণ টাকা পয়সা ওর বাড়ি থেকে দেবে না। আর পুরো টাকা পয়সা ওর বাবার টাকা কোথায় খরচা হবে, কি দেবে না দেবে, পুরোটাই কিন্তু ওর সৎমা নিয়ন্ত্রণ করতো। আর যেটুকু এক্সট্রা ওরা যেটুকু যা করতো সেটা কিন্তু ওর দাদু লুকিয়ে হয়তো কিছু কিছু পয়সা ওদের দিত। তো বুঝতেই পারছেন, এইভাবেই কিন্তু ওর এবং ওর ভাইয়ের বড় হয়ে ওঠা। এবারে যখন ওর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোলো, মোটামুটি দেখছি ও ভালোই রেজাল্ট করেছে এবং ভালো থেকে মাঝারি কলেজে ও চান্স পেয়েই যাবে। তো ও তখন ওর দাদুকে বলল, দাদু তখন বলল যে দেখো, তোমার কলেজে পড়ার বিষয়ে কিন্তু আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। এবার ওর দাদুর উপরে খুব রাগ হলো যে দাদু এতদিন অবধি চুপচাপ ছিল, আমাদেরকে একটু একটু হেল্প করেছে যতটুকু যেরকম পেরেছে, ঠিক আছে, কিন্তু এখন একটা এরকম সময় যেখানে আমার সব থেকে বেশি দাদুর সাপোর্ট দরকার, সেই সময় দাদু আমাকে সাপোর্ট করবে না। আর ও যেখান থেকে বিলং করতো সেই জায়গা থেকে ওর মানে পুরোপুরি নিজের খরচা নিজে চালানোর মতো অবস্থা ওর ছিল না। ও হয়তো দু চারটে টিউশন করতো, কিন্তু সেটা দিয়ে তো আর কলেজে পড়াশুনো করা সমস্ত কিছু তো করা সম্ভব না, কারণ কলেজে যাতায়াত রয়েছে, কলেজে উঁচু দরের পড়াশুনো, সেখানকার টিচারের ফিজও বেশি। ফলে আহ, ওর পক্ষে সেটা করা সম্ভবপর হতো না। তো ওর দাদুকে বলে যে দাদু, মানে ওর না মনের মধ্যে তখন একটা খুব মানে কি ওটা ডেসপারেট ব্যাপার চলে এসেছিল। ও ভেবেছিল যে যে করেই হোক, যেভাবেই হোক, যত বাড়িতে অশান্তি করে হোক, ওকে কলেজে ভর্তি হতে হবে। তো ও তখন ওর দাদুকে বলে যে দাদু, তোমাকে একটা কথা বলবো। তোর দাদু বলেছে হ্যাঁ বল। তখন ওর দাদু বলে, মানে ও তখন আর কি ওর দাদুকে বলছে যে আচ্ছা দাদু, মানে ও দেখেছিল যে মানে ওর দাদু বেশ কয়েকবার দেখিয়েছিল যে ওর যে ঠাকুমা ছিলেন, সেই ঠাকুমার বেশ একটা বড় সোনার চেন ছিল। তো ও তখন ওর দাদুকে বলে যে দাদু, তুমি ওই সোনার চেনটা আমাকে দেবে? তখন দাদু বলছে কেন, আমি তোমাকে কেন দেবো? আর তোমার ঠাকুমার যে চেনটা ছিল সেটা কিন্তু তোমার বাবা জানে। তখন বলছে যে আমি চেনটা তোমাকে পরে ফেরত দিয়ে দেবো, কিন্তু আপাতত তুমি আমাকে দেবে, তাহলে আমি কলেজের পড়াশুনোটা করতে পারবো। এবং তুমি আমাকে যে চেনটা দেবে, আমি কিন্তু এই চেনটা তোমাকে আবার পরে ফেরত দিয়ে দেবো। আমি নিজে রোজগার করে এরকমই ঠিক একটা চেন আমি তোমাকে বানিয়ে দেবো, এবং তুমি সেই চেনটা তারপরে আমার বাবার হাতে দাও কি তার স্ত্রীর হাতে দাও, সেটা তোমার ব্যাপার। কিন্তু তুমি যদি এখন আমাকে চেনটা দাও, তাহলে আমার পড়াশোনাটা অ্যাটলিস্ট হবে। আমি এতদিন থেকে চেষ্টা করে গেছি যাতে আমি কলেজে পড়াশোনা করতে পারি, সেই স্বপ্নটা তাহলে আমার অন্তত পূরণ হবে। এবার এই কথা যখন ওর দাদু শোনে, ওর দাদু কিন্তু একেবারেই ওর কথায় রাজি হয় না। কারণ কোথাও না কোথাও ওর দাদুও কিন্তু ওর বাবাকে এবং তার স্ত্রীকে ভয় পেত। তো তিনি বললেন না, এটা করা যাবে না, যদি আমাকে দিতেই হয় তাহলে ওদেরকে জানিয়ে দিতে হবে। তো তখন ও বলল না, নমিতা নিজেই বলে যে না, জানানোর দরকারই, কারণ আমি যদি জানাই তাহলে তো আমাকে এমনিই ওরা আমাকে কলেজে ভর্তি হতে মানা করছে। আর তুমি যদি এটা জানাও তাহলে মানে চেনটা তো আমি পাবোই না, টাকা তো আমি পাবোই না, তাছাড়াও বাড়িতে একটা আলাদা করে অশান্তি হবে। তো বললো ঠিক আছে, আমার দরকার নেই। এবার সেই দিন রাতের বেলা আবার কিন্তু একটা স্বপ্ন দেখে, এবং স্বপ্নে সেই রাস্তাটা এবং সেই মন্দির, সেই মন্দিরে ও রয়েছে, একদম সেম, ও একা রয়েছে এবং ওর সামনে দেবী মূর্তি, এবং সেটা কিন্তু খুব আবছা করে, এমন নয় যে খুব সুস্পষ্ট ভাবেও দেখতে পেয়েছে। এবং সেখানে আবারও কাঁদছে, এবং আবার ওর মনে হলো পিছন থেকে কেউ একজন অভয় দিয়ে ওকে বলছে তোর পড়াশুনো ঠিক হবে, তুই হাল ছাড়িস না, আর যে কোনো পরিস্থিতিতে তুই কিন্তু মনের জোরটা কখনো হারাবি না। মনের জোর রাখ, বিশ্বাস রাখ, দেখবি সব হবে। তুই চিন্তা করিস না, তোর কলেজে পড়ার ইচ্ছে তো তুই পড়াশুনো করবি। এবং এই স্বপ্নটা যখন ও দেখে, তখনও কিন্তু আবার সেই আগের দিনের মতো ও ধড়পড়িয়ে ঘুম থেকে উঠে পড়ে, এবং ঘুম থেকে উঠে পড়েও আবার দেখছে যে ওর দু চোখে জল। এবার এই যে দ্বিতীয়বারের জন্য যে স্বপ্নটা দেখলো, ও বুঝতে পারছে না কিছুতেই যে কেন ওই এরকম স্বপ্ন বারবার বারবার দেখছে। এবং যে মন্দিরের মানে যে রাস্তাটাও দেখছে, যে মন্দিরেও যাচ্ছে, সেই মন্দিরের দেবীকে বা মানে ওর মনে হচ্ছে মা কালী হয়তো
সেই মন্দিরে রয়েছেন, কিন্তু সেই মন্দিরটাও সুস্পষ্টভাবে স্বপ্নে দেখতে পাচ্ছে না। আর সেই দেবীর মুখও কিন্তু খুব যে স্পষ্ট দেখছে তা কিন্তু নয়। কিন্তু একটা অনুভূতি ওর মধ্যে একটা অদ্ভুত রকমভাবে কাজ করছে। এবং এই ঘটনার আগে ওর মধ্যে কিন্তু এই ঠাকুর দেবতা পুজো আর্চা এই বিষয়গুলো যে খুব বিশাল পরিমাণে ছিল তা কিন্তু নয়। আর দেখুন এই বয়সে একটি মেয়ে যে এত কষ্ট করে জীবনে বড় হচ্ছে, প্রতি পদে সংঘর্ষ, প্রতি পদে অপমান, প্রতি পদে লাঞ্ছনা পাচ্ছে, তার পক্ষে মানে সবকিছুকে আলাদা করে রেখে শুধুমাত্র পুজো আর্চা করা সেটা তো তার পক্ষেও সম্ভব নয়। কিন্তু ওই সেই শুরু যখন থেকে ও আস্তে আস্তে মানে ডিভোশনাল বিষয় কিন্তু ওর একটা ঝোঁক তৈরি হলো। কিন্তু অনেক চিন্তা ভাবনা করেও বুঝতে পারছে না যে কোন মন্দির বা কোন ভগবানকে মানে কোন মাকে ও দেখছে। কিন্তু ওর মনে মনে মা কালীর প্রতি একটা অগাধ বিশ্বাস শ্রদ্ধা কিন্তু জন্ম হলো। এবার এদিকে যেটা হলো সেটা হচ্ছে যে ঠিক এর ৩-৪ দিন পর ওর তো ভীষণ মন খারাপ, ও জানে এবার ওর আর পড়াশুনো হবে না, ওকে এবার পড়াশুনো ছেড়ে দিতে হবে। তো হঠাৎই ওর দাদু ওর সামনে আসে এবং এসে বলে যে, "তুই আমাকে বলেছিলি, আমি সেদিন তোকে না করেছিলাম কিন্তু আমি পরে ভেবে দেখলাম জীবনে যদি একটা ভালো কাজ করে যেতে পারি তাহলে হয়তো আমি মরেও শান্তি পাবো।" এবার ও না ওর দাদুকে খুব ভালোবাসতো। দাদু হয়তো ওর জন্য বিশেষ কিছু করতে পারেনি কিন্তু দাদুকেও খুব ভালোবাসতো। ও বলছে, "কেন দাদু তুমি এরকম বলছো কেন?" তখন ওর দাদু বলছে যে, "আজকে তোর বাবা আরেকজনকে বিয়ে করে সংসার করছে এই বাড়িতেই। তোরা কিভাবে কি থাকিস আমার কি চোখে পড়ে না? চোখে পড়ে। আমি হয়তো সেভাবে তোদের জন্য কিছু করতে পারি না। কিন্তু আমি ভাবলাম যে না, তোকেই আমি এই চেনটা দেবো। এই জিনিসটা তো আমি আমার স্ত্রীকে গড়িয়ে দিয়েছিলাম তোর ঠাকুমাকে। তো আমি এই চেনটা তোকে দিচ্ছি এবং এটা আমি এখন কাউকে বলবো না। আর এই চেন তোকে আমার মানে এই চেনের মতো কোনো চেন বানিয়ে যে তোকে আমাকে ভবিষ্যতে ফেরত দিতে হবে এরকমও কোনো বিষয় নেই। তুই এই চেনটা নে। তুই চেনটা নিয়ে বলে দেয় যে তুই কিন্তু একটা ভালো দোকানে যাবি যেখানে তোকে না ঠকায়, তুই দরকার হলে আমাকেই নিয়ে যাস। সেই চেনটা বেচে যে টাকা হবে সেই টাকা তুই ব্যাংকে রাখবি।" তো ওর কোনো ব্যাংক অ্যাকাউন্টও ছিল না। তখন ওর দাদু বলে যে, "আমি তোর জন্য একটা ব্যাংক অ্যাকাউন্টও খুলে দিচ্ছি।" তো ওকে নাকি সেই সময় ৫০০ টাকা ওর দাদু দিয়েছিল। দিয়ে ওকে বলেছিল যে, "তুই একটা ব্যাংকে বই খোল।" তো সেই ব্যাংকের বই খুলে ও সেইখানে ৫০০ টাকা দিয়ে ১ম আরকি অ্যাকাউন্ট খোলে। এবং তারপরে ওর দাদু ওর সাথে যায় এবং একটা সোনার দোকানে গিয়ে ওই চেনটা বেচে বেশ কিছু টাকা হয় এবং সেই টাকা দিয়ে ও কিন্তু কলেজে ভর্তি হওয়ার পরেও সেই ওর কাছে বেশ কিছু টাকা বেঁচে যায়। তো দাদু বলে যে, "এই টাকাটা ব্যাংকে থাক। তোর তো পরবর্তী সময় আরো কাজে লাগবে। যাতায়াত আছে, আরো অনেক খরচাপাতি থাকতে পারে। তখন তুই এই টাকা থেকে কিন্তু খরচা করিস। আর এটা আমি পরে ভেবে দেখলাম তোর ঠাকুমাও হয়তো ওপর থেকে অনেক খুশি হবে যে এই চেনটা তার নাতনির কাছে গেছে বলে।" এই বলে কিন্তু মানে দাদু আর কি নিজের কাজটা পুরো কমপ্লিট করে দেয়। এবং এই ঘটনার পর থেকে না নমিতার মনে একটা খুব মানে প্রবল একটা আকর্ষণ, একটা টান, একটা বিশ্বাস বলুন, সেটা কিন্তু ওর মনে চলে এলো যে ও যে স্বপ্ন দেখে সেই স্বপ্নে একটা বিশেষ তাৎপর্য আছে। কিন্তু ও মানে অনেক চিন্তাভাবনা করতে থাকে যে আমি স্বপ্নে যে রাস্তাটা দেখি বা হালকা যে মন্দিরটাকে আমি দেখি, সেই মন্দিরটা কোথায়? এবার ওর বাড়ির আশেপাশে এরকম কিন্তু কোনো মন্দির নেই। কিন্তু ওর মনে হতো যে মা কালী মানে যতটুকু মানে অস্পষ্ট হলেও যেটুকু দেখেছে বা যেটুকু বুঝেছে তাতে ওর ধারণা হয় যে ও স্বপ্নে যাকে দেখেন তিনি মা কালী। তো মা কালীর প্রতি ওর একটা অগাধ বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধার একটা জায়গা তৈরি হয়। এবং ওর ভাইকেও বলতে থাকে যে, "ভাই, যখনই তোর কোনো কষ্ট হবে তুই তো আমায় বলিস। তুই আমাকে যেমন বলবি তেমনি মা কালীকে বলবি।" এবং এই বলে ও একটা ছোট্ট ছবি কিনে আনে দোকান থেকে। তো দশকর্মার দোকান থেকে মা কালীর একটি ছবি কিনে আনে এবং ছবি কিনে এনে ও আর ওর ভাই যে ঘরে থাকতো সেই ঘরে রেখে দেয়। এবং অদ্ভুতভাবে ওদের বাড়িতে কিন্তু এর জন্য যে অশান্তি কমছে বা পুরো বিষয়টা চেঞ্জ হয়ে গেছে সেটা কিন্তু নয়। কিন্তু অদ্ভুতভাবে ও আর ওর ভাই কিন্তু অনেক বিপদ-আপদ থেকে, অনেক এমন জিনিস থেকে, অনেক চক্রান্ত থেকে কিন্তু একটুর জন্য বেঁচে যাওয়া শুরু হয়। যেমন ওর যে সৎমা ছিল, সেই সৎমা কিন্তু ওর ভাইকে দিয়ে খুব খাটাতো। মাঝে মধ্যেই খাটাতো। পড়তে বসতে চাইলেই ওকে দোকানে পাঠাতো। "এটা এনে দে, ওটা এনে দে, এই কাজ করে দে", কোনো ভারী জিনিস তুলতে বলা, এগুলো করতো। এবং ওর ভাই তারপরে একটা জায়গায় মানে ওর ভাই ফুটবল খেলতে খুব ভালোবাসতো।
তো সেই ফুটবলও ছাড়িয়ে দেওয়া হয়েছিল। আর যেহেতু যবে থেকে ফুটবলটা ছাড়িয়ে দেওয়া হয়েছিল সেই সময় ওকে ভারী ভারী জলের বালতি ঠালতি ওগুলো তোলাতো আর কি ওর সৎমা। কিন্তু কোনোভাবে কেউ একজন রেকমেন্ড করে এবং তাতে কিন্তু ওর ভাই মানে একটা টুর্নামেন্টে প্রথমে খেলতে যায়, সেখানে ওর ভাই খুব ভালো খেলে এবং তারপরে কিন্তু বিনা পয়সায় ফুটবলের কোচিংয়ে কিন্তু ওর ভাইয়ের অ্যাডমিশন হয়ে যায়। ফলে সেই টাইমটা যখন ও বাইরে থাকতো ওর সৎমা কিন্তু সেই সুযোগটা পেত না, মানে যেহেতু ওই সময়টা ওর বাবা বাড়িতে থাকতো না, তো ওনার চোখের আড়ালে কিন্তু এই নমিতার ভাইকে দিয়ে অনেক কাজ করিয়ে নিত। তো সেইটা কিন্তু বন্ধ হয়ে গেল। এবার এইটা বন্ধ হয়ে গেছে বলে ওনারও যে খুব রাগ কম হয়েছে তা কিন্তু নয়, কিন্তু উনি না মানে সেই সৎমা তিনি সেই রাগটা মানে কারোর প্রতি প্রকাশ করতে পারতো না। মানে কিভাবেই বা প্রকাশ করবে, অনেকভাবে সেটা বন্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু ওই যে বলে না ভগবান যদি মাথার উপরে থাকেন তিনি যদি সাথ দেন তাহলে কিন্তু কেউ কিছু করতে পারে না, এটাও কিন্তু সেটাই। তো এরপরে একদিন যেটা হলো, একদিন ওদের বাড়িতে খুব অশান্তি। তো অশান্তিটা কি নিয়ে সেটা হচ্ছে যে এই যে নমিতার যে সৎমা ছিল সে হঠাৎই একদিন বলে যে তার মেয়ে উঁচু ক্লাসে পড়ছে, তার একটা বিশাল খরচাপাতি আছে, আবার এইদিকে যেই দুটো ছেলে মেয়ে এই পক্ষে তাদের জন্য অনেক খরচাপাতি করতে হয়। তো সেই সৎমা বলে যে নমিতার যখন এখন বিয়ে হচ্ছে না আর ও যখন কলেজেই পড়ছে, তো তার একটা সন্দেহ প্রথমে হয় যে সে কোথা থেকে টাকা পাচ্ছে। তো সেটা নিয়ে সে অনেক জিজ্ঞাসা করে, তো সেভাবে উত্তর না পেলেও কিন্তু সে বুঝে যায় যে ঘর থেকেই নিশ্চয়ই কোনোভাবে সে টাকা পেয়েছে, নয় তার দাদু দিয়েছে নয় তার বাবা হয়তো চোখের আড়ালে দিয়েছে। তো সে তখন বলে নমিতাকে যে তাকে বাড়িতে থাকতে গেলে তাকে বাড়িতে রীতিমতো কিছু টাকা পয়সা দিয়ে থাকতে হবে, কারণ তার সংসারে অনেক বেশি খরচা, আর ও যেহেতু কলেজে পড়ছে তো ওকে ঘরে টাকা দিতে হবে। এবার নমিতা তখন সেই সময় শুধু কিছু টিউশন করতো। এবার ওর পক্ষে সংসারে টাকা দেওয়া তো সম্ভব নয়, আর ওর নিজেরও অনেক খরচাপাতি থাকতো কারণ ওর বাবা কিছুই ওকে সাহায্য সেভাবে করতো না। এবার ও স্বাভাবিকভাবেই বলে যে আমি কোথা থেকে টাকা দেবো। তখন বলে যে না তাহলে তোমাকে কলেজ ছাড়তে হবে, ঘরের সংসারের কাজ করতে হবে, আর নালে টাকা পয়সা দিতেই হবে। এবার এটারই একটা তুমুল অশান্তি হয় এবং নমিতা যখন ওর বাবাকে বলে যে আমি কোথা থেকে টাকা পয়সা পাবো, তখন সেও কিন্তু মানে তাকে দেখে বোঝা যাচ্ছে যে সে এইটা চাইছে না যে তার মেয়ে এভাবে রোজগার করে সংসারে টাকা দিক, কিন্তু সে আবার ওই তার যে স্ত্রী তার মুখের উপর আবার কিছু বলতেও পারছে না। তো নমিতা বুঝতে পারে যে এখানে বলে আর কোনো লাভ নেই। তো ওর ভাইও খুব চিন্তায় পড়ে যায় যে ওদের তার মানে সব পড়াশুনো সব বন্ধ হয়ে যাবে। তো তখন না আবার নমিতার খুব খারাপ লাগে। তো একদিন ও আর ওর ভাই খুব মন খারাপ করে বসে আছে, সারাদিন কিছু খাওয়া দাওয়াও করেনি। তো আবার কিন্তু সেই একই জিনিস ওর সাথে ঘটে। ও একটা স্বপ্ন দেখে। স্বপ্নে দেখে যে ওকে মানে ও সেই মন্দিরের সামনের রাস্তাটায় ওকে নিজেকেও দেখতে পায়, মন্দিরের সামনে গেছে। তো মানে ও আর কি এত কাঁদছে স্বপ্নের মধ্যে, মানে এই যে ঘরের মধ্যে এত অশান্তি হচ্ছে সেই অশান্তিটা না ও নিতে পারছে না। তো তখন ওকে ওই স্বপ্নের মধ্যে বলছে, মানে স্বপ্নের মধ্যে ও দেখতে পাচ্ছে যে ওকে সেই মন্দিরে অলক্ষ্যে থেকে কেউ যেন বলছে যে তোর আর তোর ভাইয়ের গলায়, মানে ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে ওই শিব ঠাকুরের একটা লকেট মতো যেটা পেয়েছিল, একটা ওই বুড়ি ঠাকুমা এসে দিয়েছিল, সেটা ওরা কারে করে গলায় বেঁধে থাকতো। এবার কার তো বুঝতেই পারছেন, জলে পড়লে সেটা তো আর বেশি দিন থাকে না। তো আর ওর ভাই ওই লকেটটাকে ওই কারটা থেকে খুলে এমনি ঘরে রেখে দিয়েছিল, আর চন্দন জাতীয় একটা কিছু গুঁড়ো পুজোর ঠাকুরের জিনিসও দিয়েছিল। তো মানে ওই স্বপ্নের মধ্যেই দেখছে যে কেউ একজন মন্দির থেকে অলক্ষ্যদেরকে বলছে যে ওই চন্দনের ফোঁটা ওই যেটা রয়েছে সেটাকে জল দিয়ে গুলে সেই চন্দনের ফোঁটা করে, তো সেটা মানে যদি ওর বাবা ওর দাদু এদের কপালে ছুঁয়ে দেয় তাহলে মানে সংসারে একটু হলেও শান্তি আসবে এবং ওদের উপরে যে খাড়াটা নেমে এসেছে যে ওকে রোজগার করে টাকা পয়সা দিতে হবে সেই বিষয়টা কোনো না কোনোভাবে ঠিক হয়ে যাবে। আর এখানে যেটা নমিতা ইমেলে লিখেছে যে ওর আর ওর ভাইয়ের একটা খুব বড় আক্ষেপের জায়গা ছিল যে ওর বাবা কিন্তু সব বুঝতে পারতো যে কোনটা ন্যায় হচ্ছে কোনটা অন্যায় হচ্ছে, কিন্তু অদ্ভুত কোনো কারণের জন্য ওর বাবা কিন্তু প্রতিবাদ করতো না। ওরা চাইতো যে ওর বাবা অ্যাটলিস্ট যেন সত্যি যে জিনিসটা যেটা ভুল হচ্ছে যেটা অন্যায় হচ্ছে সেটার বিরুদ্ধে যেন একটু কথা বলে,
কিন্তু সেটা সেরকম ওরা কিছুই দেখতে পেত না। তো এইটা যখন ও স্বপ্নে দেখে না, ও হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়ে। কারণ ওই যে মানে চন্দনের যে গুঁড়োটা ওই যে ঠাকুমাটা দিয়েছিল, সেই বিষয়টা ওর মন মাথা থেকে না পুরো বেরিয়ে গেছিল। ওটা জাস্ট ও রেখে দিয়েছিল ঘরে। কারণ বেশ অনেকদিন আগেকার ঘটনা ওটা। তো ওর না খুব অদ্ভুত লাগে এবং ও পুরো বিষয়টা ওর ভাইয়ের সাথে শেয়ার করে। যে, "ভাই মনে আছে এরকম একটা ঠাকুমা দিয়েছিল, আমি তোকে বলেছিলাম, আমরা দুজনেই গলায় পড়েছিলাম। তার সাথে একটা চন্দনের পুঁটলিতে একটা চন্দনের গুঁড়ো ছিল, সেটাও রেখে দিয়েছিলাম।" ওর ভাই বলছে, "হ্যাঁ।" বলছে, "আমি না এরকম স্বপ্নে দেখেছি।" ওর ভাই বলছে, "এটা কি করে সম্ভব? তুই স্বপ্নে এই জিনিসটা হঠাৎ করে কি করে দেখলি?" তো বলছে, "আমি জানি না, কিন্তু আমি দেখেছি, জানিস তো?" তো তখন বলছে যে, "সত্যি, সত্যি দাদু আর বাবার যদি কপালে আমরা ছুঁইয়ে দিই, তাহলে সত্যিই তারা মানে তারা আমাদের হয়ে কথা বলবে? তারা অন্যায়ের প্রতিবাদ করবে?" এবার এর আগে যে ঘটনাগুলো ঘটেছে না, তাতে কিন্তু নমিতার মনে একটা অটুট বিশ্বাস ছিল যে ও যেটা স্বপ্নে দেখে বা যেখানে ও যায়, দেখে যে মন্দিরে ও যায়, যে মায়ের সামনে ও নিজের আকুতি প্রকাশ করে, সেই মা ওকে কখনোই নিরাশ করবেন এবং ও যেটা দেখে বা যেটা বুঝতে পারে সেটা কিন্তু ভুল নয়। তো ও বলে যে, আমার পুরোপুরি বিশ্বাস আছে যদি আমরা এটা করি তাহলে কিন্তু হয়তো আমাদের সংসারে একটু হলেও শান্তি ফিরবে। আর তখন একটা এমন অবস্থা না, আ ওর যে আর কি বাড়িতে ওরা দুজন যে রয়েছে, ওরা ভাই-বোন, ওদেরকে প্রত্যেকদিন প্রত্যেকটা মুহূর্তে ওদের সেই সৎমা এমন ব্যবহার করছে, এত অশান্তি করছে যেন ওরা বেরিয়ে গেলে বাঁচে। তখন থাকা দায় হয়ে যাচ্ছে। তো তখন ও কি করলো, সকালবেলা উঠে সকালবেলা উনি কি করতেন, ওনার মেয়েকে একটা কোনো টিউশন পড়তে উনি ওর সৎমা সে দিয়ে আসতো এবং নিয়ে আসতো। তো সেই সময়টুকু মধ্যে যখন দিতে বেরোতো, তার ১০-১৫ মিনিটের মধ্যে ওর বাবা কিন্তু বেরিয়ে যেত। এইবারে ওরা ভাবলো যে এই সময়টাতেই, কারণ ওর সৎমা যখন সামনে থাকতো ওরা কিন্তু ওর বাবার সাথে খুব একটা ভালোভাবে কথা বলার সুযোগ পেত না। তো আর সেক্ষেত্রে মাথায় ওই টিকা লাগিয়ে দেওয়া চন্দনের ফোঁটা, এটা তো অনেক দূরের কথা। ওই ভদ্রমহিলা কিন্তু এই ২ ছেলেমেয়ের সাথে তার বাবা কিন্তু একটা দূরত্ব সৃষ্টি করে দিয়েছিল। যাই হোক, তো ঠিক ওই মুহূর্তটাকেই কিন্তু নমিতা কাজে লাগায় এবং ওই চন্দনের গুঁড়ো চন্দনের যে পুঁটলিটা ছিল সেটাকেও খুঁজে বার করে এবং সে মনে, মনে ও মা কালীকে প্রণাম জানিয়ে ও কিন্তু সেই চন্দনের ফোঁটা ওর দাদু আর ওর বাবার কপালে দেয়। স্বাভাবিকভাবে ওরা জিজ্ঞেস করেছে যে, "হঠাৎ করে কেন চন্দনের ফোঁটা দিচ্ছে?" তখন ও বলে যে, "একজন কোথাও গেছিল কোনো একটা মন্দিরে, সেখান থেকে দিয়েছে, তো ও দিয়েছে।" এবার সত্যি কথা বলতে কি, ওর বাবা কিন্তু খুব বেশি ছেলেমেয়েদের সাথে কথা বলতো না এবং অদ্ভুতভাবে ও যে মুহূর্তে কপালে ওই চন্দনের ফোঁটাটা দেয়, ওর বাবা না আশীর্বাদের ভঙ্গিতে ওর মাথায় হাতটা রাখে এবং যে চোখ মুখের যে ভঙ্গিতে বা যেভাবে আর কি উনি একটা মৃদু হাসি দেন এবং যে আশীর্বাদের যে ভঙ্গিটা করেন, সেটা না ও আর ওর ভাই মনে হলো যেন বহু বছর দেখেনি। একটা অদ্ভুত রকমের মনে হলো যেন ওই ফোঁটাটা দেওয়ার সাথে, সাথে মনে হলো যেন ওনার ভিতরে একটা অদ্ভুত পরিবর্তন এলো। সেই পরিবর্তনটা কেন এলো, কিভাবে এলো কিছুই বুঝতে পারল না। যাই হোক, তো এর কিছুক্ষণের মধ্যেই তো ওনার সৎমা ঘরে চলে এসেছে। তো ওরাও বেরিয়ে যায়। এবার পরের দিন আবার যখন এই টাকা-পয়সা দেয়া নিয়ে কথা হয়েছে, খুব অদ্ভুতভাবে যেটা নমিতা ইমেইলে মেনশন করেছে যে সেই ১ম বারের জন্য ওর বাবা কিন্তু প্রতিবাদ করে। বলে যে, "না, আমি তো রোজগার করছি, আমি তো সংসার চালাচ্ছি। ওর ওর দেওয়ার কোনো দরকার নেই। আর সত্যি ও যে কলেজে পড়ে, ও নিজের খরচা নিজেই চালায়। আমি তো কোনো খরচাপাতি দিচ্ছি না। তাহলে ওর আলাদা করে দেওয়ার কি দরকার আছে?" এবং ওর যে সৎমা, সে তো কোনোদিনও এরকম একটা প্রতিবাদ ওনার স্বামীর তরফ থেকে পায়নি। তো সে যখন ১ম বারের জন্য এটা শুনলো, সে নিজেও অবাক হয়ে যায়। যে আমি এটা বললাম, তার বিরুদ্ধে এই কথাটা সে বলছে, সেটা যে বলতে পারছে আদৌ, এটাই একটা বিশাল বড় ব্যাপার। তো যাই হোক, এইটা ওর বাবা বলে দেওয়ার পরে উনি কিন্তু আর এটা নিয়ে কোনো আর ফার্দার ঝামেলা করতে পারেনি। তো এরপর আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ওর বাবা তখন একটা ব্যবসার সাথে যুক্ত ছিল। তো সেই ব্যবসার বিষয়ে খুব সামান্যই নমিতা জানতো, ওর ভাই জানতো এবং সেই বিষয়ে কথা বলা তো দূরের কথা। এবার একদিন স্বপ্নে নমিতা দেখে যে আবার ওই মন্দিরেও নিজেকে দেখতে পায় এবং মনে হয় যেন অলক্ষ্যে কেউ বলছে যে, "তুই তোর বাবাকে বলবি যে একজন
বাড়িতে এসে টাকা দিয়ে বায়না করতে চাইবে একটা কাজের জন্য, ব্যবসার কাজের জন্য, সেটা যেন না করে। তো এইটাই শুধু দেখে, এটা কার্যকারণ আর কিচ্ছু ও স্বপ্নে দেখে না, শুধু এইটা দেখে এবং ওর ঘুমটা ভেঙে যায়। এবং ও কোনোদিনই এইসব বিষয় নিয়ে তোর বাবার সাথে কোনোদিন কোনো কথা বলেনি, কিন্তু সেদিন প্রথমবারের জন্য ও সকালবেলা উঠে দেখছে যে সত্যি সত্যি একটা লোক বাড়িতে এসেছে এবং সে ওর একটা ব্যবসার কাজের জন্য, সে ব্যবসাটা সম্পর্কে আমি আর বলছি না, তো সে টাকা বায়না করতে এসেছে। তো নমিতা বলে, মানে ও খুবই হেজিটেট করে, কারণ ও এই বিষয়ে কোনোদিন কোনো কথা বলেনি। তো বলে যে তুমি না এই টাকাটা নিও না, তুমি এই কাজটা নিও না, তোমার এই কাজটা নেওয়াটা ঠিক না। এবার এইটা শুনতে পেয়ে যে ওর সেই সৎমা, সে তো প্রচণ্ড ঝামেলা অশান্তি করে যে তুমি কেন এটা নিয়ে কথা বলছো, তুমি এসবের কি বোঝো। এবং অদ্ভুতভাবে ওর বাবা যে ওদেরকে এত বছর সেভাবে পাত্তা দেয়নি, সেভাবে কোনো দায়িত্ব পালন করেনি, কোনো কথা বলে সেভাবে হয়তো ঠিকমতো উত্তরও দিত না, সে ওই চন্দনের ফোঁটাটা লাগানোর পর থেকে না কেমন যেন একটু হয়ে গেছিল, মানে সে যেন মনে হলো ভগবান তার চোখটা একটু খুলে দিয়েছিল। অদ্ভুতভাবে ওর বাবা বলে যে ঠিক আছে, আমি কাজটা নিতে পারবো কি পারবো না আমি তো এখন বলতে পারছি না, আমি পরে জানাচ্ছি, আমি এখন টাকাটা নিচ্ছি না। ঠিক এই দুদিনের মাথায়, মানে ওর বাবা তোকে জিজ্ঞেস করিয়েছিল যে কেন এটা বলছিস বল, তো ও কোনো কারণ বলতে পারেনি। কিন্তু ঠিক এই দুদিনের মাথায় জানা যায় যে ওই লোকটা কিন্তু একটা প্রতারণা সংস্থার সাথে যুক্ত ছিল এবং খুব বাজে রকম ভাবে যুক্ত ছিল, মানে সেই আর কি মাথায় বসেছিল প্রতারণা সংস্থার সেরকম, এবং তাকে কিন্তু রীতিমতো মানে আইনের আওতায় নিয়ে 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 নেওয়া হয়। তো এটা জানার পর ওর বাবাও খুব অবাক হয়ে যায়, নমিতাও খুব অবাক হয়ে যায় এবং ওকে বারবার জিজ্ঞেস করছে কি করে জানলি, কি করে জানলি বল। ও না কিছু বলতে পারে না। এবার ওর ভাইকে বারবার বলতো যে আচ্ছা, আমি তো এত কিছু দেখছি, যা বলছে সেটা হচ্ছে, কিন্তু আমি কোন মন্দির দেখি। এবং অদ্ভুত রকম ভাবে এই নৈহাটির বড় মায়ের মন্দিরে যাওয়াটাও কিন্তু ওর সাথে একটা খুব অদ্ভুত রকম একটা মানে যোগ সৃষ্টি হয়ে কিন্তু সেই যাওয়াটা হয়। মানে বলে না যে ভগবান যখন যেভাবে টানবে সেভাবেই সেখানে যাওয়া হয়। তো মানে ও তো অনেক রকম ভাবেই চেষ্টা করেছে যাওয়ার, কিন্তু কোনোভাবে ও যেতে পারেনি। মানে কোনো মন্দিরে, মানে ওই মন্দিরের নামও শুনেছিল কিন্তু সেভাবে কোনোদিনও যাওয়ার কথা ওর মনেও হয়নি। এবার একদিন কি হয়েছে, ও আর ওর ভাই একটা কাজের জন্য ব্যারাকপুর যায়। তো ব্যারাকপুরে যে কাজটার জন্য গেছিল, সেই কাজটা মানে যখন হওয়ার কথা তার অনেক আগে হয়ে যায়। এবার ওখান থেকে আম হঠাৎ করেই ওদের একটা বন্ধুর সাথে দেখা হয়, অনেক পুরনো একটা বন্ধুর সাথে দেখা হয়। তো সেই পুরনো বন্ধু যার সাথে দেখা হয়, তো তারা নৈহাটির বড় মায়ের মন্দিরে যাচ্ছিল। তো ওর সাথে দেখে রাস্তাঘাটে কথাবার্তা হয়েছে, তো ওকে বলেছে, "কিরে তুই কোথায় যাচ্ছিস?" বলছে, "আমি বাড়ি যাবো।" তখন বলছে যে, "এখনো তো সময় আছে, আমরা মন্দির যাচ্ছি, নৈহাটির বড় মায়ের মন্দিরে যাচ্ছি। তো তুই কি যাবি?" তোর ভাই বলে যে, "হ্যাঁ, হ্যাঁ দিদি, আমরাও যাই।" তো ও গেছে। এবার অদ্ভুত বিষয় হচ্ছে ওই যে ওর স্বপ্নে যে রাস্তাটা দেখতো, ও যখন মন্দিরের সামনে নেমেছে রিক্সা থেকে, ও যেটা লিখেছে যে এই রাস্তাটা ওর মনে হচ্ছে যেন ভীষণ চেনা। মন্দিরের সামনে দিয়ে যখন ও ঢুকছে ওর মনে হচ্ছে ভীষণ চেনা। মানে ও এর আগে কোনোদিনও কিন্তু নৈহাটি আসেওনি। মানে রাস্তা চেনা হওয়ার কোনো চান্সই নেই। এবং যখন ও গর্ভগৃহে ঢোকে, মাকে যখন দর্শন করে, তখন ওর মনে আসে যে আরে এই মাকেই তো আমি দেখেছিলাম, স্বপ্নে দেখি। এবং এই মন্দিরের এই জায়গাটাতেই তো আমার মনে হয় যেন আমি বসে আছি। মানে ওইটাকে না ও তখন রিলেট করতে পারছে। মানে এই ঘটনাটা ওর যখন স্বপ্ন দেখা শুরু হয়েছে ধরুন ১.৫ বছর, এই ১.৫ বছরে ও কিন্তু বুঝতে পারেনি যে ও কোন মন্দিরকে দেখে, কোন মন্দিরে যাওয়ার কথা দেখে, ও কোন রাস্তাটা দেখে, সেটা কিন্তু ও কোনোভাবেই ডিটারমাইন করতে পারেনি। কিন্তু সেদিন ওইভাবে ওর একটা বন্ধুর সাথে দেখা হয়ে যায়, সেটাও যেমন কাকতালীয়, এবং সেই বন্ধুরা মায়ের মন্দিরে যাচ্ছিল। হঠাৎ করে ও আর ওর ভাইয়ের তার সেই মন্দিরে যাওয়ার প্ল্যান হওয়া, সেটাও কিন্তু ভীষণ রকমভাবে কাকতালীয়। ও কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় শুধুমাত্র কাজের জন্যই বাড়ি থেকে বেরিয়েছিল। তো ওখানে গিয়ে না ও শুধু কাঁদতে থাকে এবং মাকে ভক্তি ভরে প্রণাম করে, পুজো দেয়, এবং ও না কারোর সাথে তখন কোনো কথা বলতে পারছে না। তো ওর ভাই বলছে, "কিরে তোর কি হয়েছে?" ওর বন্ধুরাও বলছে, তখন ও বলছে, "না কিছু না, আসলে মায়ের মন্দিরে এসে না খুব ইমোশনাল লাগছে।" যাই হোক, তো সেইখানে ও প্রার্থনা করেছিল যেন ওর মায়ের একটা খোঁজ অন্তত পায়। মানে এতদিন ধরে কোনো খোঁজ খবর কিচ্ছু নেই। কেউ বলছে যে উনি নাকি বিয়ে করেছে, কেউ মানে এরকম আরকি খবর শুনেছিল। আবার কেউ বলেছে উনি নাকি কাউকে কিছু না বলে চলে গেছে। তো ও আর ওর ভাই চাইতো যে ওর মায়ের যেন একটা খোঁজ পাওয়া যায়। এবং অদ্ভুত রকমভাবে মায়ের, ভগবানের কি আশীর্বাদ দেখুন, ওর মায়ের কিন্তু খোঁজ পাওয়া যায়। ও
ওর মায়ের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে ওর মা তো ওই আত্মীয়ার বাড়িতে প্রথমে ছিলেন, তারপরে উনি বলেছিলেন যে উনি নিয়ে আসবে, তো উনি তার জন্য একটা মুর্শিদাবাদেই একটা জায়গায় উনি কাজে ঢোকেন, একটা কারখানায় কাজে ঢোকেন। এবং ওনার প্ল্যান ছিল যে সেই কারখানা থেকে উনি টাকা পয়সা রোজগার করে আলাদা থাকবেন এবং তারপরে ছেলে মেয়েকে নিয়ে আসবেন। কিন্তু তারপরে ওনার কিন্তু অদ্ভুত রকমভাবে একটা মানসিক রোগের উনি শিকার হন। ফলে কাজটা সেখান থেকে ওনার চলে যায়। তো সেখান থেকে বাড়ির লোকের সাথে যোগাযোগ করে এবং বাড়ির যারা ছিল আত্মীয়স্বজন তাদেরও অবস্থা খুব একটা ভালো ছিল না। তো তারা ভাবলো যে এখন যদি এই মানুষটার দায়-দায়িত্ব কথা যদি নেয়ার ব্যাপার আসে, তখন টাকা পয়সা কোথা থেকে আসবে? তো সেইজন্য তারাও কিন্তু মুখ ফিরিয়ে নেয় এবং তারা সেইজন্য সেই ইনফরমেশনটাও দেয় না। তো অনেক খোঁজ খবর করে ওরা ওর মায়ের খোঁজ পায় এবং তিনি তখন একটা জায়গায় যেখানে আরকি এই ধরনের মানুষদেরকে রাখা হয়, সেইখানে মানে আরকি যায় এবং সেখানে গিয়ে জানতে পারে যে ওনার মা বিগত অনেক বছর ধরেই ওখানে রয়েছে এবং সেখানে বিভিন্ন মানে বিভিন্ন সংস্থার মানুষেরা আসে, নারী সুরক্ষা দপ্তরে বিভিন্ন মহিলারা আসে, সেখানে জায়গাটা মানে ফান্ডিং করে চালানো হয় এবং সেখানে উনি থাকেন এবং সেখানে ওনার মোটামুটি চিকিৎসা হয়, কিন্তু উনি ঠিকঠাক আছেন। অদ্ভুতভাবে খোঁজ পাওয়ার পরে তো ও ইন দ্য মিন টাইম ওই বিয়েটা ওর আরো পিছিয়ে যায়। বিয়েটা তারপরে হয় না এবং ও তারপরে কাজকর্ম পেয়ে যায়, ওর ভাইও কাজকর্ম পেয়ে যায় এবং অদ্ভুতভাবে যেখানে ওর মায়ের এত পুরনো একটা মানসিক সমস্যা ছিল, ওকে আর ওর ভাইকে দেখে ওর মায়ের কিন্তু সেই সমস্যাগুলো সম্পূর্ণ ঠিক হয়ে যায় এবং ওর মা সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং তারপরে ওর মা, ওর ভাই ৩ জনে কিন্তু মানে ওরা আরকি যে বাড়িতে থাকতো সেখান থেকে ছেড়ে এসে ওরা কিন্তু খুব সুন্দরভাবে নিজেদের জীবন কাটাতে থাকে এবং তারপরে এখন ওর বিয়ে হয়ে গেছে এবং ওর ভাই আর ওর মা একসাথে, ওর ভাইয়ের এখনো বিয়ে হয়নি। তো সবকিছু কিন্তু এখন অনেক ভালো আছে। তো এটাই ছিল ঘটনা। আর এই সবকিছুই হয়তো সম্ভব হয়েছে, হয়তো না সম্ভব হয়েছে ওই নৈহাটির বড় মায়ের কৃপার জন্য। তিনি যদি কৃপা না করতেন তাহলে হয়তো এত কিছু ওদের জীবনে হতোই না। এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো আপনার একটু ফ্রেন্ড ও ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যেকোনো মাধ্যমেই ঘটনা শেয়ার করতে পারেন। নমস্কার, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে।